হয় নাই, শেষ হয় নাই। খান মাহমুদুর রহমান, জি স্যার। শেষ না হলে তুমি একটু মিউট করে চিৎকার করো। মাহমুদুর রহমান, শেষ না হলে একটু মিউট করবা, মিউট করো, মিউট করো। আচ্ছা, so the important focus or talk is that Daddy is the most important, most famous poem by Sylvia Plath, and it is one of the most widely anthologized poem in American literature of from the modern era. And the complexity is it is famous, it is praised commonly around by the critics and the scholars. But the problem is the poem has been read and interpreted from different standpoints from time and again. অনেকে এটাকে আক্রমণাত্মক কবিতা ধরবেন, কেউ কেউ ধরবেন এটা ভালোবাসার প্রকাশের কবিতা, কেউ কেউ ধরবেন নারীদের সামগ্রিক অবস্থার কবিতা, কেউ কেউ বলবে এটা কৃতজ্ঞতার কবিতা, কেউ কেউ বলবে একটা ডিস্টার্ব মনের মানুষের কবিতা, কেউ কেউ বলবে নারীদের অপদস্থ অবস্থার কবিতা, কেউ কেউ বলবে এটা বিশ্বযুদ্ধের উপর কবিতা। সো lot of shades are there, lot of elements are there, lot of sides are there in the poem. So we will take perhaps 3 classes to finish the poem, and today we will talk some parts of it and we'll try to read through the poem. But before I go for my discussion, I would like to hear from you. I have given you 15 minutes, and in that 15 minutes, you must have read something, you must have learned something. Just share. Who will start with? I will ask everyone, each and everyone, who want to share what have you learned or understood from your reading. Anyone? Sir, while reading the text you have given us, I have understood so far that she was remembering and revenging her own experiences, her own lives, uh, things by through this poem uh, to her father and her husband by allegoring or alluding them with some murderous examples. Okay, good point. Anything else? Else? আর কিছু বলবে? No, sir. Okay. Anyone else? আর কেউ? মাহমুদুর রহমান, জি স্যার। বলো কি কি বুঝেছো বা কি মনে হয়েছে পড়ে একটু। স্যার, এটা থেকে একটা মানে বুঝতে পারছি যে ও মানে সিলভিয়া প্লেথের বাবা, উম, তার যে ডেটে মৃত্যুর পরে যে তার উপর যে একটা মানে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, যেমন তার উপর বিভিন্ন ধরনের তার যে স্যার ঠিক মতো বুঝতে পারিনি স্যার একটু। তুমি এই যে বলতে শুরু করেছো আমি বুঝতে পারছি কিছু বুঝেছো, জি স্যার। and your understanding is very important কারণ জি স্যার। ওইটাই তোমার আন্ডারস্ট্যান্ডিং। সো whatever you have understood, just share. It may be wrong, it may be right, it can be different, no problem. Okay. মানে বাবা মারা যাওয়ার পরে তার উপর যে মনে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং তার উপরে যে একটা দুঃখ বা কষ্টের একটা গভীরতার ছাপ পড়ছে, এর উপর ভিত্তি করে তার মানে হাজবেন্ডের আগের যে মানে আমরা
যে একটা মানসিক দ্বন্দ্ব বা এর উপরে তার উপরে ডিপ্রেশন, এই ডিপ্রেশনের ফলে যে তার মনে যে একটা প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়াটা বিভিন্ন মানে আহ, কাব্যিক ভাষা বা ফিগারেটিভ স্পিচে আর কি কবিতার মাধ্যমে প্রকাশ করছে। আমি একটু বুঝছি। ওকে, থ্যাংক ইউ। ফৌজিয়া। স্যার আমার মনে হয়েছে কবিতাটা পড়ে যে এটা খুব একটা স্টর্মি মাইন্ডসেটের উপরে লেখা আর কি। মানে তখন তখন হচ্ছে রাইটার খুব মানে একটা স্টর্মিনেস এর মধ্যে দিয়ে যাচ্ছিলেন, এই জন্য আম, এবং ওনার যে নিজস্ব ব্যক্তিগত দুঃখের সাথে বা ব্যক্তিগত অনুভূতির সাথে উনি অনেক কিছুকে মিলাতে চেয়েছেন, এবং অনেক কিছুকে মেলাতে চেয়েছেন। এছাড়া আমার মনে হয়েছে স্যার যে উনি উনি যে বারবার বলেছেন যে হচ্ছে উনি পেছনের যে খারাপ সময়টা ফেলে এসেছেন, এবং এটা কিছুটা অনেকটা জোর করে বলা আমার মনে হয়েছে। যে মানে এটা উনি বলতে চাচ্ছেন যে উনি আসলে ফেলে এসেছেন, কিন্তু আসলে আদতে উনি ওটা মানে গো থ্রু করতে পারেননি, যেটা স্যার আমার মনে হয়েছে আর কি। হ্যালো স্যার, আমার কথা কি আমি শোনা কথাটা যাচ্ছে? ক্লিয়ার হতে পারিনি, তোমার কথাটা আর একটু ক্লিয়ার করে বলো তো। স্যার স্যার প্রথম থেকে বলবো। হ্যাঁ, মানে তুমি যে একটা বললা যে ফেলে এসেছেন, ফেলে আসেননি। স্যার আমি বলছিলাম যে উনি ওনার বাবার মাধ্যমে প্রতীকী অর্থে, যে উনি যেটা বলতে চাইছেন যে অনেক যে আপস এন্ড ডাউনস গুলো ওনার লাইফে ওগুলো উনি ফেলে এসেছেন, এবং এইগুলো থেকে উনি মানে বের হয়ে এসেছেন। এবং এটা উনি যেভাবে প্রেজেন্ট করেছেন কবিতায়, আমার মনে হয়েছে যে এটা এটা কিছুটা আসলে জোরের সাথে বলা, আসলে আদতে ওরকম কিছু ঘটেনি, বরঞ্চ উনি ওই আপস এন্ড ডাউনস এর মধ্যেই আছেন। এবং ওনার কবিতাটা পড়লে আমার কাছে মনে হয় যে একটা মানুষ মানে যে মানে তার নিজস্ব যে ইনার টার্ময়েল আছে, মানে ইনার টার্ময়েলের মধ্য থেকেই লিখেছেন, নিজেকে আসলে সাহস দেওয়ার জন্য। আমার কবিতাটা পড়ে যেটা মনে হয়েছে যে উনি আসলে ওনাকে সাহস দেওয়ার জন্য, যে উনি উনার আম, খারাপ সিচুয়েশন থেকে বের হয়ে এসেছেন, এটা উনি ওনাকে বলার জন্য আসলে কবিতাটা লিখেছেন। যতটা না এটা হচ্ছে অন্য কাউকে রিলেট করে, তত আমার কাছে মনে হয়েছে যে কবিতাটা আসলে অনেক বেশি ব্যক্তিগত। ওকে, মানে কনফেশনিস্ট কবিতার। হ্যাঁ আচ্ছা, ওকে। সাদিয়া ইসলাম, সাদিয়া। Yes, sir. হ্যাঁ, তুমি কি বুঝেছো? যেটুকুই বোঝো শেয়ার করো। Um, কবিতাটা অনেক ইন্টেন্স, অনেক ডার্ক। আমার মনে হয়েছে যে উনি আসলে কি বলবো, নিজেকে অনেকটা সান্ত্বনা দেওয়ার জন্য লিখছেন, এবং উনি জিনিসগুলো বোঝার চেষ্টা করছেন অনেকদিন ধরে, ছোটবেলা থেকে যে জিনিসগুলো ওনার মাথার মধ্যে ছিল উনি সবসময় হয়তো বোঝার চেষ্টা করছেন, এবং এই কবিতা দিয়ে হয়তো উনি এগুলোকে মানে নিজের কাছে নিজে বুঝ দিতে চাইছেন যে হয়তো এরকম এরকম বা এই এই জিনিসগুলো ঘটছে। আমার কাছে এরকম মনে হয়েছে। নিজের কাছে কি বললে? মানে নিজেই নিজের কাছে এই জিনিসগুলো বলে ক্লিয়ার হতে চাইছেন যে এই জিনিসগুলো এই জন্য ঘটছে বা এরকম ছিল। ওকে, আমরা এখন উই উইল ট্রাই টু রিড দ্য পোম। আমরা আহ, আমরা কবিতাটা পড়ার চেষ্টা করব, একেবারে না বুঝেই পড়ার চেষ্টা করি আগে, রাইট? দেখি আমরা কি করতে পারি। একজন শুরু করো পড়া। স্যার আমি পড়ি। হ্যাঁ, প্লিজ। Daddy by Sylvia Plath. You do not do anymore. Black shoe, in which I have একটু lived. একটু ইয়া করো কাইন্ডলি, তোমার মুখের কাছে মাইক্রোফোনটা নিয়ে এসে একটু জোরে বলো, তাহলে আমাদের সবার জন্য জি স্যার ভালো বলতেছি। হবে। হ্যাঁ, প্লিজ। Daddy by Sylvia Plath. You do not do anymore. Black shoe, in which I have lived like a foot for 30 years. Poor and white, barely daring to breathe or echo.
Daddy, I have had to kill you. You died before I had time. Marble heavy, a bag full of God, ghastly statue with one great toe, big as a Frisco seal, and a head in the freakish Atlantic, where it pours bean green over blue. In the waters of beautiful Nauset, I used to pray to recover you. Act 2. In the German tongue, in the Polish town, scraped flat by the roller of words, words, words. By the name of the town is common, my Polak friend says there are a dozen or two. So I never could tell where you put your foot, your root. I never could talk to you. The tongue stuck in my jaw. It stuck in a barbed wire snare. Eek, 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 eek. I could hardly speak. I thought every German was you, and the language obscene. An engine, an engine chuffing me off like a Jew to Dachau, Auschwitz, Belsen. I began to talk like a Jew. I think I may well be a Jew. The snows of the Tyrol, the clear beer of Vienna, are not very pure or true. With my gypsy ancestress and my weird luck and my tarot pack, I may be a bit of a Jew. I have always been scared of you. With your Luftwaffe, your gobbledygook, and your neat mustache, and your iron eye, bright blue. Pangerman, oh you. Not God, but a swastika, so black no sky could squeak through. Every woman adores a fascist. The boot in the face, the brute heart of a brute like you. You stand at the blackboard, Daddy. In the picture I have of you, a cleft in your chin instead of your foot, but no less a devil for that. No, not. And any less the black man who bit my pretty red heart in two. I was 10 when they buried you. At 20, I tried to die and get back to you. I thought even the bones would do. But they pulled me out of the sack and they stuck me together with glue. And then I knew what to do. I made a model of you, a man in black with a Mein Kampf look, and a love of the rack and the screw. And I said, I do. So, Daddy, I'm finally through. The black telephone's off at the root. The voices just can't warm through. If I've killed one man, I've killed two. The vampire who said he was you and drank my blood for a year. 7 years, if you want to know. Daddy, you can lie back now. There's a stake in your fat black heart, and the villagers never liked you. They are dancing and stamping on you. They always knew it was you. Daddy, you bastard, I'm through. শেষ। Look at the line. Thank you so much. Look at the line I have marked here. Uh, can you tell me? This is very clear, and you know all the meanings of all the words. Can you tell me the meaning, Bangla meaning of this line? At the same time, what can be the expressions? What are the contradictions? What are the supplementary words or expressions of thought there are in this line? এই লাইনটা খুবই ভালো করে আমাকে একজন পড়ে বোঝানোর চেষ্টা করো তো কি হতে পারে, জাস্ট ইউর থট, ইউর কনজেক্টর, ইউর ইমাজিনেশন।
Anyone? আচ্ছা এই সেন্টেন্সটা তো তোমরা বুঝতে পারছো, ড্যাডি ড্যাডি ইউ বাস্টার্ড আই এম থ্রু। So the first one, look at she's repeating the word daddy daddy. It clearly indicates that one person is calling the father, the man whom she likes to address as daddy, and in that expression there is a type of emergency, it's a type of desire, daddy daddy. Just in the next two line, next two words, look at the contrast. These two words different, these two words are sharply different, and then finally she is combining these four words and coming to a conclusion about the reality. So the word daddy daddy, then the anger or revenge or hard talk, you bastard, and then finally look at the conclusion, I am through. বাবা বাবা বেজন্মা তুমি, তোমার মধ্য দিয়েই আমি এসেছি। So I was born through you. I am through means I was born through you, and without you I don't have any I don't have any existence. Without you I cannot exist. So look at the last line, daddy daddy you bastard, I am through, and this contradiction will continue. Several points are there. Number one, here in this line the poet is contradicting herself in every two words, after every two words. Daddy daddy, the expression it evokes reverses in these two lines, and finally she's combining. By combining those two expressions, is she getting satisfied? Is she coming to a conclusion that the existence of the daddy figure is a reality she cannot escape, and so she is accepting that reality? Or she is remorseful, she is repenting for her existence, that I am through this man? তোমাদের এই জায়গাটা আমাকে একটু বলার চেষ্টা করতে পারো যদি তোমরা কিছু বুঝে থাকো আমার এতক্ষণের কথায়। ড্যাডি ড্যাডি একটা এক্সপ্রেশন, ইউ বাস্টার্ড একটা এক্সপ্রেশন, আর আই এম থ্রু ফাইনালি দেয়ার্স এ কম্বিনেশন। হ্যাভ ইউ এনি আন্ডারস্ট্যান্ডিং অফ দিস লাইন? এনিওয়ান স্পিক আউট। স্যার পুরো কবিতাটা পড়লে একবার মনে হয় যে তার বাবাকে Yes, go on. হ্যাঁ, তার বাবাকে হ্যালো কে বলতে গেলে একটা স্যারেন্ডার টাইপের, যে তুমি যাই করছো মানে আমার তো আর কিছু করার আচ্ছা, নেই। মাঝখানে তোমাকে শুনতে পারিনি কিছুই, আবার বলো কি বলছি রে। স্যার এখন শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার মানে এই লাইনে স্যার আমার যেটা মনে হয় যে প্রথম থেকে যদি পড়ি, যে কোথাও একটা পয়েন্টে মনে হয় যে সে আসলে তার ড্যাডিকে পছন্দ করতো না, ভয় পেত। আবার যখন তার সে কিন্তু তার বাবার কাছেই ফেরত যায়, তার বাবার কাছেই সে হচ্ছে গিয়ে মানে ফেরত যেতে চায়, মানে বা যাওয়ার একটা তাড়না দেখা যায়। তো সেই থেকে স্যার যদি কম্বিনেশন করি তাহলে মনে হয় যে এই লাইনটা আসলে বলতে গেলে একটা স্যারেন্ডার টাইপের, রিয়েলিটির কাছে যে কিছু করার নেই এরকম কিছু। ওকে, এনিওয়ান এলস? ইয়েস স্যার মানে কবিতাটা পড়ে যেটা দেখলাম যে এখানে বেশ কিছু মানে জার্মান ওয়ার্ডস ইউজ করছেন উনি। আর তাছাড়াও ওনার বাবা হয়তো জার্মান ছিলেন, এবং কবিতার কিছু কিছু জায়গায় তো হচ্ছে ওই যে একটা
সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কিছু ব্যাপার, ওই হলোকাস্ট এইসব জিনিসও আসছে। তো আমার মনে হয়েছে যে হয়তো ওনার বাবা অনেকের কাছেই জার্মান হিসেবে মানে নাজি হিসাবে হয়তো Shit, আহ, এমনি অনেক পড়ি। কি বলবো, ওনাকে অনেকে হেট করতো। হয়তো মেয়েটা ছোটবেলা থেকে এরকম হেট্রেড দেখছে যে ওর বাবার প্রতি, এবং সেখান থেকে হয়তো উনার হয়তো দুই রকম ফিলিংস কাজ করছে বাবার জন্য, যে বাবার জন্য বাবার হিসেবে ভালোবাসাও ছিল, আবার মানুষের কাছ থেকে এগুলো শুনে হয়তো এক ধরনের বিতৃষ্ণাও ছিল। এবং অনেক ছোটবেলায় যেহেতু ওনার বাবা মারা গেছেন, তো বাবাকে কাছে পাওয়ার একটা ব্যাপার ছিল। আমার পুরো কবিতাটাই মনে হয়েছে যে উনি একটু ওনার বাবার প্রতি অবসেসড। বাবাকে একসময় উনি গডের সাথে তুলনা করলেন। আহ ওই যে একটা কমপ্লেক্স আছে না, কি এডিপাস ইলেকট্রা কমপ্লেক্স নাকি, এই টাইপের একটা ব্যাপারও মনে হয়েছে আমার। মানে আহ, কবিতাটা অনেক আসলে কনফিউজিং। Okay, thank you. Anyone else? Okay. আমরা তাহলে কয়েকটা জায়গায় যাওয়ার চেষ্টা করি। আর একজনকে আমি পড়তে বলবো পুরো কবিতাটা। একটু কয়েকটা শব্দ তোমাদের বের করতে হবে। আমি তোমাদের দেই, তোমরা এখনই বের করো দেখি কয়েকটা শব্দ। আহ, এগুলো তো স্থানের নাম, এগুলো তোমরা বোঝোই, কিন্তু প্রথম শব্দ হচ্ছে ট্যারোক প্যাক। এইটা তোমাদের একটুখানি জেনে নিতে হবে এখনই। ট্যারোক প্যাক, যারা জানো তারা একটু চুপ থাকলে তোমরা একটু দেখে নিবে। ট্যারোক প্যাক প্রথম। এরপরে দুইটা এখানে শব্দ আছে, লাফটোয়েফ, গোবেলডিগো, তারপরে পাঞ্জের ম্যান। তিনটা শব্দ এখানে বের করতে হবে তোমাদের। লাফটোয়েফ, গোবেলডিগো এন্ড পাঞ্জেরম্যান। আচ্ছা, দেন স্বস্তিকা, স্বস্তিকা এন্ড ফ্যাসিস্ট, স্বস্তিকা এন্ড ফ্যাসিস্ট। একটু লিখে নাও, এই শব্দগুলো বের করো। আরিয়ান মনে হয় তোমরা জানো, আর্য বোঝাচ্ছে, সেটা বলছি না। ফ্যাসিস্ট, স্বস্তিকা। দেন হিয়ার, মেইন ক্যাম্প বা মেই ক্যাম্প, এটা মনে হয় তোমরা অনেকে জানো, তারপরে বের করবে নেক্সট ওয়ার্ড। So these are the words you will now find out for 5 minutes. মেইন ক্যাম্প বা মেই ক্যাম্প, আমরা জার্মান ওয়ার্ডটা ঠিক এক্স্যাক্টলি উচ্চারণ করতে পারবো না। And then as I said, স্বস্তিকা, fascist, পাঞ্জেরম্যান, লাফটোয়েফ, গোবেলডিগু, ট্যারোক প্যাক। এগুলি তো স্থানের নাম, তোমরা বুঝতেই পারবে। সো দিস আর দ্য ওয়ার্ডস। তোমাদের 5 মিনিট সময় দিচ্ছি, বের করবা তোমরা অর্থগুলি।
আসিফ, আসিফ, can you hear me? Yes, sir. হ্যাঁ, কোন শব্দগুলো দেখেছো? এগুলো শব্দের মধ্যে কোনটা? স্যার খুঁজতেছি। কোনো একটা জেনে থাকলে বলো, আমাদের সঙ্গে শেয়ার করলে। স্যার এনিওয়ান বলো। ক্যারপ্যাক মানে হচ্ছে এটা জিপসিদের এক ধরনের কার্ড যেটা দিয়ে তারা ভবিষ্যৎ বলতো। ভেরি গুড। ওকে, সো আমরা আমাদের আসিফ একটা শেয়ার করেছে, সেটা হচ্ছে ক্যারট প্যাক। তো সেইটা আমরা দেখবো, সেইটাতে আমরা দেখবো যে it is about the gypsies again sharing. So when he was talking about carrot pack, then he was talking about the gypsies and they use this card to uh, tell the fortunes. They talk about the future. So this is about tarot pack. Okay, next one. Uh, then anything else? Luftwaffe, Sir, German Air Force. German Air Force. So Germany, lot of things of Germany. Gobildigo. Sir, meaningless language. Okay, who used this language? This word? Sylvia Plath স্যার to ইংলিশে her কি father. করতে বুঝাইছে? Generally the generally the kids. Okay, when they spell different words, they make this kind of expression without any meaning. So from this word, we must remember that in this poem there is also a childlike, childish, baby-like quality. So this is a poem by a disturbed mind, by a mature lady, but it is also childlike, childish, or baby-like poem. এটাও যেন আমরা মনে রাখি। Then Pangerman. ফর্মাবৃত মানুষ। জার্মান Pangerman. ট্রাক ড্রাইভার। Yeah. So, you know, a lot of meanings can be there when there is any connection to the German or Germany, then we'll take that. Why? Because the writer is again and again getting back to her German ancestors, German background. Because তোমরা যখন তোমাদের আমি কনফেশনাল পোয়েট্রি যখন পড়িয়েছি এবং এটা ভালো করে আমরা পড়বার চেষ্টা করেছি, তখন দেখেছি যে সেই সময়ে এই কনফেশনাল পোয়েট্রিটা লিখতে শুরু করলেন কারণ হচ্ছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড there are a lot of distractions, there are a lot of happenings around the world, and inhuman activities are going on, and those sensitive soul couldn't take them easily. So when they were writing confessional poetry, they were unveiling those, you know, atrocities, inhuman activities around the world. And as Sylvia Plath had ancestral connection to Germany, and Germany led the Second World War, the devastation or human massacre in Second World War, she was getting back to Germany again and again. She's getting back to Hitler again and again. She was talking about the men again and again. So এই কবিতার মধ্যে যতবার আমরা যতগুলি কথাই পাবো, সবগুলিতে আমরা জার্মানির সঙ্গে রিলেটেড যে অর্থটা আসবে সেটাকেই নেওয়ার চেষ্টা করব। ওকে, স্বস্তিকা। একটা সিম্বল, অনেক অ্যানশিয়েন্ট সিম্বল নাজিরা ইউজ করতো। এটা কিসের সিম্বল? এইখানে আমাদের নিতে হবে ধরো when you know to have peace, to have something from Sanskrit, then we'll not get the Sanskrit meaning because she's not talking about Sanskrit. Then what is she talking about? She's talking about the Nazis. Swastika is the symbol of the Nazis. নাজিদের সিম্বল হচ্ছে হিটলার বাহিনী, Hitler and his supporters, their symbol was swastika. So we'll go for that. Okay. Then আর কি যেন জিজ্ঞেস করেছিলাম? Okay, almost nothing. Now আমরা তো এখন একটা একেবারে ফর্মাল আলোচনায় চলে যাই। আমি যেগুলো তোমাদের স্যার আমি শুনতে পাইনি মেইন কাম্প মানে কি বলেছিলেন? ও ওটা তো বলি নাই, ভালো করেছো, আমি ওটা ভুলে গিয়েছিলাম।
লুক, মেই ক্যাম্প বা মেইন ক্যাম্প, এটা মনে হয় জার্মান উচ্চারণটা মে ক্যাম্প বা এইরকম একটা উচ্চারণ হবে। ইট ইজ দ্য বুক বাই হিটলার, ফার্স্ট ওয়ান, and it's a best selling book around the world. And there Hitler, it's an autobiography by Hitler, and the meaning is my struggle. So when she's talking about May Camp look, she's talking about Hitler's look, the writer. Okay, ওকে স্যার। এবারে আমরা কয়েকটা শব্দের উচ্চারণে যাব। কে উচ্চারণ করতে পারবে এই তিনটা শব্দ? চেষ্টা করো দেখি, সবাই চেষ্টা করো দেখি, এক জায়গায় এক এক করে। আসিফ, আচ্ছা আসিফকে পরে বলি। গালিব, try to pronounce these three words. স্যার এটা জার্মান না স্যার? হ্যাঁ হ্যাঁ, সবই জার্মান, জার্মান, পোল্যান্ড, ওই ওই অঞ্চলগুলোর আর কি। স্যার আমার তো স্যার ইংলিশ প্রোনাউন্সিয়েশনে হবে স্যার, না না, জার্মান। তুমি বলো। ওকে, a Jew to Dachau, ওকে, দেন, Auschwitz, ওকে, Belsen. ওকে, দেন, I began to talk like a Jew. I think I may well be a Jew. ওকে, থ্যাংক ইউ। নেক্সট, ফৌজিয়া। স্যার উচ্চারণগুলো হবে আমার মতে ডাশাও, অস্টুইচ, অসুইচ, বেলসন। ওকে, রিভু, কবি। জি স্যার। হ্যাঁ, চেষ্টা করো দেখি। ডাচাউ, অস্টউইচ, বেলসন। আর তোমরা যারা আছো তারা কি কেউ নতুন কিছু বলবে? এনিওয়ান? এটা মনে হয় হবে দাজাও, ওকে, অসউইচ, বেলজন। ওকে, আর কারো কিছু বলার আছে? আচ্ছা, মানে আমাদের সিলভিয়া প্লাথ একটু জটিল টাইপের মহিলা, লেখাপড়া জানতেন খুব, ক্যামব্রিজের স্কলার, মানে এটা হচ্ছে সংজ্ঞাতীত পরিমাণের মেধাবী মানুষ। সে কারণে তার প্রশংসা করতে গেলে তুমি শ্রদ্ধায় গালিগালাজ করবে অনেক সময়, এরকম। আচ্ছা, প্রথমটা উচ্চারণ হচ্ছে ডাখাও, শুনেছো? ডাখাও, অসউইচ, বেলসন। ওকে, এরপরে আমরা কয়েকটা উচ্চারণ দেখবো। এরপরে কি হবে এটা বলো? আশডু, আখ দু, আখ দু। ওহ, ইউ, তুমিও। ওকে, হোয়াট ইজ দিস? এনিওয়ান? আখু, চেষ্টা করো দেখি কি হতে পারে। একটা বাচ্চা বাচ্চা ফিলিংস নিয়ে বলো দেখি কি হতে পারে। তাই এটা ওই যে হাঁচি দেয়াটাই বুঝাইছে। আচ্ছা, একদম একদম, তাহলে কি হবে? আমরা হাঁচি দেওয়ার সময় কি বলি? আচ্ছু। এটা হচ্ছে সেই উচ্চারণটা। আই কুড নট বেয়ারলি ডেয়ারিং টু ব্রিথ অর আচ্ছু, এরকম আর কি। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের উচ্চারণের জায়গাগুলি, আমরা একটু মনে রাখবো। এখন আমরা চলে যাই এর ভূমিকার কথাগুলিতে। ভূমিকার কথাগুলি আমি শেয়ার করেছিলাম তোমাদের উইকিপিডিয়া থেকে। বেসিক্যালি let us talk about the background story of the poem, the basic information about the poem, and then we'll go for the discussion of the poem. আমরা একটু মনোযোগ দিই, হ্যাঁ।
Acha. So look at this. Daddy is a confessional is a poem by confessional poet Sylvia Plath. So Daddy has the confession has all the qualities of a confessional poem, and in confessional poem the poet will talk about uh, the psychological conflict, the taboos. She will talk about the what is happening inside her. She will confess everything without any reservation. And here she is also talking about everything without any reservation. যে বাবা তোমাকে আমি হত্যা করতাম, তার আগে তুমি মরে গেছো, এই কথা আসলে বলা যায় না। The confessional poet only can do this. আচ্ছা, next one. It was written in 1962. সময়টা লক্ষ্য করো একদম। Very important. 4 months before her death, 1 month after her separation from Ted Hughes. So it was a defeated life for Sylvia Plath. The defeat in the sense that she couldn't hold her husband back to her. হাজবেন্ডকে তার কাছে তিনি রাখতে পারেন নাই, তিনি ধরে রাখতে পারেন নাই, সুতরাং এটা তার একটা বড় ব্যর্থতা। Second one, someone else who is not close to her at all in terms of her fame, in terms of her achievement, academic career, creativity. That lady won over that man. তো সেরকম একটা সিচুয়েশন উইথ 2 kids, she moved from her husband to another place to live. সেইখানে তিনি 1 মাস সেপারেশনের 1 মাস পরে তিনি লিখছেন। তো তো লক্ষ্য করো যে it is the toughest time for her. তো আমার কথা হচ্ছে যে সৃজনশীলতার সম্ভবত একটা সম্পর্ক আছে টাফ সময়ের সঙ্গে, ক্রাইসিসের সঙ্গে। ধরো আজকের পুরো আলোচনা থেকে যদি আমরা শুধু এতটুকু বুঝি বা জানি, সেটাও আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ হবে যে crisis is in fact not all the time for all destructive. It is not ruinous at all. Rather, crisis often proves to be very, very creative. Crisis often proves to be the best creative time for the best minds. সুতরাং এই জায়গা থেকে আমরা নিতে পারি যে ক্রাইসিস যখন আসে, তখন ক্রাইসিস আসলে মানুষকে তার বেস্টটা বের করে নিয়ে আসতে সাহায্য করে। And she has written the best known poems when she was in the toughest crisis of her life. And this poem, the most famous poem by Sylvia Plath, was also written just before her death, just after her separation. And it was the toughest time for her, and she couldn't survive the suicidal attempt. This is the 3rd attempt she made, and in that attempt she couldn't survive. সুতরাং এবং মৃত্যুর গল্পটা তোমরা লক্ষ্য করো যে তিনি ঘুমের ওষুধ খাচ্ছেন, তারপরে গ্যাস চুলার মধ্যে নিজের মুখ নিজে চেপে ধরছেন যাতে করে গ্যাস ভিতরে চলে যায়, তারপর তিনি মারা যাচ্ছেন। এন্ড মারা যাওয়ার আগে ঠিকই তিনি আবার কল করছেন তার শুভাকাঙ্ক্ষীকে যে আই এম সিক, আই এম গেটিং সিক, এন্ড ফাইনালি শি ওয়াজ রেস্কিউড বাট শি কুডন্ট সার্ভাইভ দিস টাইম। সো I repeat that this poem was written in the toughest time of Sylvia Plath, the most crisis striking time, but that extreme crisis also proves to be the most creative and productive time for Sylvia Plath. এইটা ছিল আমার আজকের ক্লাসের, আমি মনে করব যে তোমরা যদি এইটাই শুধু শিখো তাহলে অনেক কথা, যে crisis is not destructive, crisis is not always negative, rather crisis brings out the best in you, crisis makes you most creative, crisis makes you do the best what you can do even in the last moment. Okay, then this poem was published after her death, এবং এই কবিতা সম্বন্ধে লেখিকার যে একটা খুব আশাবাদ ছিল সেটার একটা প্রমাণ আমরা পাবো, that she also
recited this poem, she recorded this poem. এই কবিতা আবার তিনি রিসাইট করে রেকর্ডও করেছিলেন, এবং তোমরা যারা ইউটিউবে একটু রিসাইটেশন শোনো, শুনতে পারো, সেখানে দেখবা যে মিলিয়নের উপর ভিউ হয়েছে তার এই এই কবিতার রিসাইটেশনটা। সো আমরা কয়েকটা জিনিস লক্ষ্য করছি। তাহলে ক্রাইসিস টাইম ফর দ্য বেস্ট মাইন্ড অলসো মেক দেম দ্য বেস্ট জাজ অফ দেয়ার ক্রিয়েশন। এই কবিতার সম্বন্ধে তার একটা উচ্চ ধারণা ছিল, এবং সে কারণে তিনি একটা রেকর্ড পর্যন্ত করে গেছেন। হোয়াটএভার। নাও তাহলে আমরা কয়েকটা তথ্য পেলাম। ড্যাডি ইজ আ কনফেশনাল পোম written by Sylvia Plath in 1962. It was published after her death, posthumously after her death, and it is the most famous poem by her. And it was written in the extreme crisis of her life. Then let's come to the other points. She was, giving us a lot of metaphors, a lot of imagery, and all those imageries are negative imagery. She was creating a lot of negative images, and the daddy figure can be her father, can be her husband. This is another implication, this is another controversy, this is another dimension of the poem. The daddy is not for sure that it is her daddy, rather this daddy can be her husband too. And the girls generally in some repressive situation calls the husband daddy. এটার একটা আবার ব্যাখ্যা আছে, সেদিকে আমি যাচ্ছি না। যে so daddy can be the father, the daddy can be the husband, and it can also be both. It can be a swinging situation. Sometimes she's referring to her husband, sometimes she's referring to her father. Okay. And then look, she was going for the Holocaust, the mass killing of the Jewish people during the Second World War. Second World War এর সময় যে জুইশ পিপলদের হত্যা করা হয়েছিল কনসেন্ট্রেশন ক্যাম্পে, সেই হলোকাস্টের কথা বলা হচ্ছে এখানে, গণহত্যার কথা বলা হচ্ছে। and she was referring to this again and again. আমরা যে তিনটা ডাখাও, তারপর অশউইজ এগুলোর ক্ষেত্রে, বেলসিন এগুলোর ক্ষেত্রে গেছিলাম, সেগুলো হচ্ছে কনসেন্ট্রেশন ক্যাম্পের জন্য ওই এলাকাগুলি খুব বিখ্যাত। So she was referring to those places, incidents again and again. Second World War. এটা একই সঙ্গে হিস্টোরিক্যাল রেফারেন্স, একই সঙ্গে তার মেন্টাল কনফ্লিক্টের এক্সপ্রেশন। Then again, look, what is her relationship with the father? This is very interesting. Is it possible that the way she's talking about her father is supportable? Not at all. Why? Because when the father died, she was just 8 years old. বাবা মারা গেছেন মাত্র 8 বছর বয়সে, number one. Number two, the father was a very, very good teacher. He was a scholar. বাবা ছিলেন খুব বড় স্কলার, খুব বড় প্রফেসর। And was he very dominating? Yes, but extremely perhaps not. We don't find many documents about his being extremely dominant. Then তিনি যে বাবাকে এভাবে বারবার অ্যাকিউজ করছেন, আক্রমণ করছেন, is it justified, or is it something else? She is talking through the father. There is every possibility that she's recreating the father figure, not only to talk about the father, rather she's recreating the father figure to talk about a lot of other issues she wants to talk. তাহলে কথাটা হলো এই, বাবা মারা গেছেন মাত্র 8 বছর বয়সে। 8 বছর বয়সের একটা বাচ্চার সঙ্গে উনি কি এমন করেছেন? বাচ্চাটা প্রচন্ড পরিমাণে মেধাবী ছোটবেলা থেকে, খামখেয়ালি ঠিক আছে, বাবা একটু ডিসিপ্লিন পারসন, তিনি খুব সুশৃঙ্খল মানুষ ছিলেন, অধ্যাপক ছিলেন, পণ্ডিত ছিলেন। ওই বাবা তাকে কি বা করেছে? তো সুতরাং বাবা সম্বন্ধে উনি যেটা বলছেন তাতে দেখলে মনে হয় যে বাবা মনে হয় একদম তাকে স্টিম রোলার চালিয়েছে। It is not actually the case. Then what happened?
কে যেন তোমরা বলছিলে ও সম্ভবত যা বলছে এক ধরনের হারিয়ে যাওয়ার বেদনা থেকে বলছে। ইয়েস, দেয়ার ইজ এভরি পসিবিলিটি ফর দ্যাট এক্সপ্লেনেশন। এই কবিতার এই এক্সপ্লেনেশনও সম্ভব। She was accusing the father, she was blaming the father, she was cursing the father. It is not that she is actually cursing, blaming, rather she is showing the gap, showing the vacuum in her mind. মনের শূন্যতাটা দেখাচ্ছে, আহা বাবা তুমি থাকলে কত ভালো হতো, তুমি নেই, তুমি কেন নেই, these are the things. Then again, when we are talking about that, these are the things, can we be clear? No, we cannot be clear, because it is a cryptic poem. It is very tough, it is very complex, it is very cryptic. It has a lot of dimensions, a lot of meanings, and she was not developing the poem in a very linear manner. তিনি কবিতাটাকে ধারাবাহিকভাবে যে একটা ডেভেলপ করবেন সেটাও করেন নাই। So we can never concentrate on one issue or one theme only, and she didn't also. Its implication as well as thematic concerns have been reviewed academically with many differing conclusions. So this is the fact. This poem was analyzed, studied by the critics and the scholars with differing conclusions. So this poem can be studied from different angles. Okay. তাহলে এই তথ্যগুলি আমরা একবার নিজেরা পড়ে দেখি। তোমরা এই অংশটার তথ্যগুলি একবার ভালো করে পড়ো। আমি অন্তত 5টা প্রশ্ন তোমাদের এখান থেকে করব। এই যে প্রশ্ন করতে চাইলাম এই সময় আবার লিভ করবা না, তোমরা প্রশ্ন করার সময় মাঝে মাঝে কেউ যেন লিভ করো। So read this again and again, 5 minutes, then I will ask you questions from this. Okay. So first question to Galib. Galib. জি স্যার। Okay, first question. আমি একটা অবস্থান নিয়ে কথা বলি, তুমি এটাকে সমর্থন করতে হবে তোমার। জি স্যার। The figure daddy is not the father at all. Prove it. Okay, if we
think this as a metaphor or allusion from the point of view of her personal life. She had broke up with Ted Hughes, and it was a very short time they had together. And in the whole poem, as she described the daddy, how her relationship was with her, it was similar to her relationship with Ted Hughes. So from that point of view, we can say that daddy is not meant to be her father, it may be her husband. Anything else? So Mm, you are talking about the time, especially as you just after separation. There is every possibility that it is uh, not the father, the husband. Anything else? no, sir, not right now. Okay. Next question to Ribhu. Ribhu, can you hear me? Yes, sir. Okay. So to review, the question is, uh, as a confessional poetry, what can we expect from this poem? As a confessional poem, what can we expect from it? স্যার মানে আমি কি এক্সপেক্ট করতেছি এই কবিতা থেকে অ্যাজ এ Generally, কনফেশনাল পয়েম? yeah, we generally, what can we expect স্যার in কনফেশনাল অ্যাকচুয়ালি আমার কাছে স্যার মনে হয় তো সব কবিতায় কম বেশি কনফেশনালি, কিন্তু কনফেশনাল কবিতাকে আসলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা ইউনিভার্সালাইজ মানে ইউনিভার্সাল হয়েছে কিনা অতটা, মানে এটা কি তার ব্যক্তি জীবনের মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে নাকি তার ব্যক্তি জীবনটা আসলে বহু মানুষের জীবনকে প্রতিফলন করতেছে কিনা। তো তা সে যদি কনফেশনাল, সেক্ষেত্রে এই কবিতাটাতে আসলে অনেক বিষয়ই তো প্রতিফলিত হচ্ছে, কিন্তু আমার কাছে তার মানে সিলভিয়া প্লাথের ব্যক্তিগতভাবে তার কবিতা পড়তে গেলে আমার তার ব্যক্তিগত জীবনটার প্রতিফলনটাই আমার কাছে একটু বেশি মনে হয়। শুধু পোয়েটিক ডিভাইস দিয়ে তার পার্সোনাল লাইফকে শুধু তুলে ধরছে এরকমই বেশি ফিল হয় আমার কাছে। আচ্ছা, ওকে, এই কবিতায় তাহলে তার পার্সোনাল লাইফের আমরা কোন কোন দিকের কি বলে আলোকপাত পেতে পারি বলে মনে হয়? আমরা তো জানি তার ডিভোর্স, তার বাবা মা। কনফেশনাল পোয়েট্রি কি শুধু এই ব্যক্তি জীবনকে নিয়েই? আমি সেটা জিজ্ঞেস করেছি। না, সে আমি আমি এর জন্য শুরুতে বললাম যে কনফেশনাল পোয়েট্রিতে আমরা আসলে যেটা করি যে নিজের ব্যক্তি জীবনটাকেই সে একটু ইউনিভার্সাল ভাবে তুলে ধরার চেষ্টা করে। তো ওইটা যদি আমি আসলে পুরোপুরি না পাই বা ওই কবিতাটা বা তার ব্যক্তি জীবন পড়ে যদি আর সেটাকে আমি আমার নিজের ব্যক্তি জীবন হিসেবে একটু অনুভব করতে না পারি, তাহলে আহ, মানে কোথায় যেন একটা বিশাল গ্যাপ থেকে যায়। আচ্ছা, ওকে। আমার কাছে মনে হয় যে আমরা অন্তত যখন একটা কনফেশনাল পোম পড়বো তখন যেন কয়েকটা জিনিস মাথায় রাখি। নাম্বার ওয়ান, the poet will সবার জন্য বলছি, the poet will of course talk about the personal life, the personal conflict, the personal crisis, but you must remember the poets are generally extremely sensitive souls. As they're sensitive people, so gen- they are expected to respond to different problems happening around. So what happens to them is that they, when they write, even when they talk about their personal life, they extend that personal life to what is happening outside. So as a confessional poem, from this poem we will surely expect that the poet will talk about her personal life, the break with the husband, her bitter experience of the father, her sense of loss, her sense of repression, sense of oppression, the sense of deprivation. Everything will be there, but at the same time she will extend those things to connect with other people, as you said. And so whenever she will talk about her personal life, she will also go for what is happening around the world. And for this reason, she was
identifying herself with the Jews, and she was talking about the father or the father figure with the Hitler or Nazi army. So, and she was also talking about some of the geography because she wants some relief. And then she was talking about the beer. She was talking about the snow, but instantly she's getting back. So, as a confessional poem, we'll not only get her personal life, we'll also get what is happening around the world, and she'll link her personal life to the personal life of the women around. She will also link the father figure with the male section around the world, and this way she will try to make it a type of universal feelings, universal judgment, universal thinking. And this is what happened to her here. Okay, নেক্সট পার্টে আমরা যাব। এবার আমরা একটু দেখব যে বায়োগ্রাফিক্যাল ব্যাকগ্রাউন্ড। আমরা একটু এটা পড়ে নেই, এটা তোমাদের আমি পড়ছি না, তোমরা নিজেরা পড়ে নাও। একটু বড় করে দেই। হচ্ছে না তো। ওকে, এটাই পড়ো, একটু একবার পড়ে ফেলো, তোমরা বুঝে ফেলবে। ওকে, আমরা সময় শেষের দিকে এসেছি বলে আর দেরি করব না। তোমরা নিজেরা পড়েছো এবং বুঝেছো, তারপরে আমি একটু জাস্ট এইটাই রিপিট করাই, because I think for your understanding this is enough information.
And here, look, as an academician, she's very brilliant. She had high achievement, and there she's meeting Ted Hughes. আমরা যেন একটা কথা না ভুলে যাই, when she was attracted to Ted Hughes was not that much famous. Rather, she tried her best to make Ted Hughes famous, and it was Sylvia Plath who was instrumental in getting Ted Hughes published in America. আমেরিকায় নিয়ে গিয়ে টেড হিউজেসকে পাবলিশ করিয়েছেন সিলভিয়া প্ল্যাথ। সেটা আমাদের একটা ব্যাপার। The marriage was short-lived, and he was having affair with other girl, and that caused separation. So this is very important that this poem was just after that separation. She moved with uh, children into a Yeats flat. When we use a before a person, that is an unknown person. And then she wrote this poem, and then she committed suicide. Look at the way she committed suicide. She committed suicide by consuming sleeping pill and then inhaling gas, by putting her head in a gas oven. Gas ovener মধ্যে মাথা দিয়ে she's inhaling gas, and then she's committing suicide. So it's just the extreme position on the part of a person. Then she at that time she wrote this number of poems, and among them was Daddy. And here she was writing about, look at these several points. Anger, she was talking about. Then macabre humor. If you know the word macabre, then you know it is all about death, gaslighting. It is all about the negative aspects. And then she was also talking about resistance. So when we are talking about the poem, we are not talking about resistance at all. Okay. Then look, though we are talking about these things, we never talked about resistance. So when she was, building a daddy character who was repressive, then she was also resisting against the male dominance, the patriarchal attitude towards the women. And look, she was not talking about joy. Of course, she was also talking about joy, because sometimes she was even in that situation when she was navigating in Germany. She was shifting herself to the beer, the snow, the beautiful sight. She was shifting herself. So she was trying to resort to some of the very positive, images, but she was perhaps talking about this thing more and more as a sensitive human being. She was talking about how women are being hindered by the society, how women are being disturbed, being destroyed, being ruined by the society. Okay, so this point we must raise the hindering factors of the society, and then again this thing. And finally, the subject matter. What is the subject matter of the poem? Perhaps it is not enough, so I will not go for that, and we need to go for more and more, because the subject matter they are talking about are scanty, small, not to suffice for interpretation of the poem. Because when we will talk about the poem, we'll find that
the poem is more than what the Wikipedia is talking here. So with this note, we'll close the class today, and in the next class, perhaps inshallah, we'll read the poem every line so that we can understand it. And before midterm, perhaps this is the last poem we will read. So with this note, thank you so much. স্যার Now, আমাদের তো ক্লাস 2টা থাকে একসাথে, আজকে কি একটাই হবে? oh, হ্যাঁ, আমি ভুলে গেছি আমাদের 6টা পর্যন্ত ক্লাস, আমি ভুলে গেছি। কি স্যার? ওকে, আমি 1.5 ঘন্টার শিডিউল নিয়েছিলাম। 30:45-এ আর একটা শিডিউল করে আমি তোমাদের করছি, আবার লিংক শেয়ার করছি। তো আমরা 4:45 আবার ক্লাসে ফিরবো, আর তখন আমরা কবিতাটা পড়বো। ওকে, ঠিক আছে? ওকে স্যার। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। আই এম শেয়ারিং এ লিংক।